স্বাগত সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রে 9 দিনে 7,000-এর বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার, শিগগিরই পাঠানো হবে নিজ দেশে। বিপিএলে এলিমিনেটরে রংপুরকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা, তাদের জয় 9 উইকেটে। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ 6ষ্ঠ দিনের মতো অনশন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দুপুর থেকে মহাখালীতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা, বিকেলে রেলপথ অবরোধ করেন তারা। অনশনের কারণে এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অবশ্য গতকাল শিক্ষা উপদেষ্টা বলেছেন, কারো দাবির পরিপ্রেক্ষিতে কোনো বিশ্ববিদ্যালয় করবে না সরকার। তিতুমিরের শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করেন তিনি। তার এ বক্তব্যের পরপরই বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দর্শক, মহাখালীতে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, চলে যাব তার কাছে। মোহসান, শিক্ষার্থীরা রেল লাইনের ওপর তো অবস্থান নিয়েছিল বিকেল থেকেই, তো এখন ট্রেন চলাচল নিশ্চয়ই বন্ধ রয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি কি? কর্তৃপক্ষের পক্ষ থেকে কি তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা, সার্বিক বিষয়ে জানাবেন। নাদিরা, বিকেল 3টার পরই আসলে এখানে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালীর যে রেল ক্রসিং রয়েছে সেখানে অবস্থান করে এবং তারা এখনও রয়েছে এবং তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবে না বলে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অথবা যারা দাবি মেনে নিতে পারেন এমন কেউ আসলেই কেবল তারা রাস্তা ছাড়বেন। এর আগে তিতুমির কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে এবং এরপরেই বিকেল 3টার পরে আসলে মহাখালী রেল ক্রসিংয়ে তারা অবস্থান নেয়। মহাখালী রেল ক্রসিংয়ের দুপাশেই কিন্তু রাস্তা বন্ধ রয়েছে, তবে মহাখালী থেকে বনানীর দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে। এছাড়া জাহাঙ্গীর গেট থেকে মহাখালীর আসার যে রাস্তাটা রয়েছে বা যাওয়ার যে পথ, সেই আসা যাওয়ার পথ কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি এই মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কারণে ঢাকার সাথে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুধু পদ্মা সেতুর যে রেল যোগাযোগ সেটা শুধু খোলা রয়েছে। এছাড়া অন্য ঢাকার সাথে অন্য এলাকার বা অন্য বিভাগগুলোর যে রেল যোগাযোগ সেটা কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা যখন মহাখালী রেল ক্রসিংয়ের এখানে অবস্থান নেয়, এরপরে আসলে যে ট্রেনগুলো রেল ক্রসিং ক্রস করার কথা সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। এই 3টার পর থেকে আসলে কিন্তু মহাখালী রেল ক্রসিংয়ে কোনো ট্রেনই আসলে অতিক্রম করেনি। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তাদের কথা হচ্ছে তারা প্রায় 6 দিন ধরে কিন্তু এই সড়কে অবস্থান করছে। তাদের দাবি যৌক্তিক দাবি বলে তারা মনে করছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত আসলে তারা সড়ক থেকে সরবেন না এবং তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে সরকারের উচ্চপদস্থ যারা রয়েছেন তারা অতি শীঘ্রই যদি এই দাবি না মেনে নেয় তাহলে কিন্তু তারা আরও কঠোর পদক্ষেপের কঠোর কর্মসূচির আসলে হুঁশিয়ারি দিচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে তিতুমির কলেজের যারা বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনে বসেছিলেন তাদের অনেক অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা এই রেল ক্রসিংয়ের উপরে আমরা দুইজনকে দেখেছি তারা রয়েছেন এবং তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে দেখা হচ্ছে তারা হুইল চেয়ারের উপরে বসে রয়েছে। তবে শিক্ষার্থীদের অবস্থান এখন পর্যন্ত কঠোর। তারা বলছেন যে তারা শুনবেন না। তাদেরকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ঘিরে রেখেছে এবং তাদের এই অবস্থান দাবি না মানা পর্যন্ত আসলে তারা শুনবেন না বলেই তাদের স্পষ্ট বক্তব্য। নাদিরা, মোহসান, ধন্যবাদ আপনাকে। চাঁদাবাজির পথ প্রশস্ত করতে 24-এর শহীদরা প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। আজ ফেনীর পরশুরামের বল্লার মুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালীরহাটে ফেনীর শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারতের পরে তিনি একথা বলেন। জিয়ারতে ইসলামের আমির আরও বলেন,
দুঃখিত, জামায়াতে ইসলামের আমির আরও বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। এর আগে পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেয়া ঘরের উদ্বোধন করেন শফিকুর রহমান। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন দমনের নামে পুলিশের গুলি চালানো চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। আজ মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। এমনটাই জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, আর যদি বড় পরিসরে সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আজ শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বাদ জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। বাদ আসর বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট। বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 8 দিন বিরতির পর 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এতে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন। পুষ্পার্ঘ্য আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী। সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গৃহে দেবীর আরাধনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে এবছর ছিল পূজার বড় আয়োজন। কুয়াশামাখা ভোর কাটতে না কাটতেই জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে ব্যস্ত হয়ে ওঠেন ভক্তরা। এবছর পূজার ক্ষণ ছিল রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত। 2 দিনই বিভিন্ন জায়গায় পূজা হয়। তবে জগন্নাথ হলে সোমবারই সম্পন্ন হয় মূল আনুষ্ঠানিকতা। সকালে পূজা, পুষ্পার্ঘ্য আর অঞ্জলি নিবেদনের পর চরণামৃত নিয়ে উপবাস শেষ করেন ভক্তরা। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনার বিনির্মাণ হয়। আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে পূজাটা আমাদের সার্বজনীনতার রূপ পায়। এই উৎসবে আমাদের টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত এই উৎসবের যে সাংস্কৃতিক যে কার্যক্রম এগুলো বৃদ্ধি করা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর পূজা করা হয় আচার অনুষ্ঠান মেনে। সাদা আবির, আমের মুকুল, দোয়াত, কলম, জবের শীষ, গাঁদা ফুলের উপাচারে পূজিত হন দেবী। শিক্ষার্থীরা দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন। আমি আরো ভালো করে পড়াশোনা করি, আরো জ্ঞান অর্জন করি, যাতে আমি আরো ভালো হয়ে আরো ভালো কিছু হইতে পারি। বিদ্যা বুদ্ধি দেয় যাতে, এটাই চাই, আর কিছু চাই না। মণ্ডপ পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা প্রতি বছরই এখানে আসতাম, বন্ধুরা মিলে ঘুরতে আয়োজন করি। তো এখনো এসে ওই একই ফিলিংটা পাচ্ছি। এবছর এখানে 70টি বেশি পূজা মণ্ডপ তৈরি হয়েছে। ঈশ্বরের কৃপায় সব ভালোভাবেই হয়েছে, আমরা যে আয়োজনটা করতে পারছি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী বিদ্যা ও সুরের দেবী সরস্বতী। মনের অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো পেতে ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী দেবীর আরাধনা করেন শিক্ষার্থীরা। কালের পরিক্রমায় ধর্মীয় গণ্ডি পেরিয়ে এই উৎসব পেয়েছে সার্বজনীনতার রূপ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তৃতীয় দিনে গড়িয়েছে অমর 21শে বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আয়োজন। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী নূর আলম। চলে যাচ্ছি তার কাছে। নূর, বইমেলায় এখন ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন? আজ নতুন কয়টি বই এসেছে?
হ্যাঁ নাদিরা, আপনি জানেন যে আজকে অমর ২১শে বইমেলা ২০২৫-এর আজকে কিন্তু তৃতীয় দিন। আমরা সেই বিকেল থেকে কিন্তু এই বাঙালির যে প্রাণের মেলা অর্থাৎ বইমেলা, আপনি জানেন যে প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসলেই কিন্তু একটা তড়িঘড়ি থাকে। এখনও কিন্তু যে বইমেলার আমরা দেখছি বিভিন্ন স্টলগুলো কিন্তু কাজ চলছে, অর্থাৎ কাজ অবিরাম চলছে। এবং তারা আমরা যেটা জানি বিকেল ৫টার দিকে বাংলা একাডেমি কর্তৃক কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয় বা ঘোষণা দেওয়া হয়, সেটা হচ্ছে নতুন বইয়ের সংখ্যা আজকে ছিল হচ্ছে ৩২টি। অর্থাৎ এই ৩ দিনে, প্রথম দিনে ছিল একটি বই, তারপরে ১৩টি, তারপরে ৩২টি। অর্থাৎ এটি যদি যোগ করা হয় তাহলে তারা বলেছে যে ৪৫টি নতুন বই, অর্থাৎ এই ৩ দিনে আজকে মোট ৩২টি বই সহ মোট ৪৫টি বই আজকে এই অমর ২১শে যে বইমেলা আজকে তৃতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে এবার মেলায় কিন্তু একটু নতুনত্ব আমরা দেখেছি। যে এই নতুনত্ব যদি একটু জানাতে চাই দর্শককে আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে জানেন যে গত ১৫ বছর যদি একটু দেখতে চাই যে আমরা বিভিন্ন স্টলগুলোতে কিন্তু আসলে যে ইসলামিক যে প্রকাশনী সংস্থাগুলো রয়েছে তাদের কোনো বই ছিল না। তবে এবার যেই আমরা যে স্টলগুলো দেখছি কিছু নতুনত্ব লক্ষ্য করছি, যেটা হচ্ছে এবার প্রকাশনী সংস্থা থেকে শুরু করে যে স্টল সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। গতবার ছিল ৬৪২টি, এবার কিন্তু সেখানে উন্নীত করে ১০৮২টি স্টল সংখ্যা করা হয়েছে। অর্থাৎ যদি এই ভারসাম্য সেটা হচ্ছে আমরা যদি এর পুরো সমীকরণটা দেখি, তবে এবার কিন্তু স্টল সংখ্যাও বেশি, পাশাপাশি আমরা দেখেছি যে এবার প্রকাশনা সংস্থার বইয়ের সংখ্যাও বেশি। তবে যারা আমরা দেখছি যারা বেশিরভাগই যে তরুণ বয়সী যে উঠতি পাঠক যারা রয়েছে তারা বলছে আসলে তাদের কাছে মেলা মানে হচ্ছে নতুন কিছু। এবার আমরা আরেকটা বিষয় দেখছি যেটা হচ্ছে পলিথিন মুক্ত ব্যবহার, অর্থাৎ প্রতিটি প্রকাশনী সংস্থা তাদের যে বিকৃত যে পণ্য বইটি রয়েছে সেটা কিন্তু এবার পলিথিনের কোনো ব্যবহার কিন্তু রাখেনি। পাশাপাশি যে খাবারের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে পলিথিনের ব্যবহার নেই বললেই চলে। অর্থাৎ যদি এবার যে জুলাই যে গণ অভ্যুত্থানের যে বিষয়টি যে সেই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশের বিনির্মাণে এবার কিন্তু পাঠকরা বলছেন নতুন কিছু সংস্কার, সাথে সাথে নতুন যে রাষ্ট্রীয় যে সংস্কার তার মাধ্যমে কিন্তু বইমেলাও তারা নতুনত্ব দেখছেন। নাদিরা, বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন নূর আলম। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৯ দিনে ৭,২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায় ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। শেষ করব সন্ধ্যার সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,০০০-এর বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার, শিগগিরই পাঠানো হবে নিজ দেশে। এবং বিপিএলে এলিমিনেটরে রংপুরকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা, তাদের জয় ৯ উইকেটে। এই ছিল সন্ধ্যার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।